তো বাইরে তেমন কোনো মানুষ বা রিক্সা দেখাই যাচ্ছিল না। এভাবে ওনারা অনেকক্ষণ ওয়েট করেন, রাস্তার এপাশ ওপাশ খোঁজাখুঁজি করেন, বাট কোনো রিক্সাই ওনারা পাচ্ছিলেন না। তারপর দেখেন একটি রিক্সাওয়ালা রিক্সা নিয়ে আসছেন, তো ওনাদের দিকে আসছিলেন আর কি। তো ওনারা বললেন অমুক জায়গায় কি যাবেন? তো রিক্সাওয়ালা প্রথমে একটু চিন্তা করে, পরে হ্যাঁ সূচক মাথা নাড়ান, কথা বললে নাই। রিক্সাওয়ালা ছিল স্বাভাবিক শীতের কাপড় পরা, মাফলার দিয়ে মুখ ঢাকা, চেহারা দেখা যাচ্ছিল না ভালো করে, আর রিক্সার হ্যান্ডেলে একটি বড় ব্যাগ ঝুলিয়ে রাখা। তো কোথায় যাবে এই বিষয়টি শুধু রিক্সাওয়ালা জিজ্ঞেস করেছিলেন। তো রিক্সাওয়ালা বলে ঠিক আছে ওঠেন। তো রিক্সাওয়ালা উনি বেশ স্বাভাবিক গতিতেই চলছিলেন, মানে জোরেও না আস্তেও না, মানে স্বাভাবিকভাবে রিক্সা যেভাবে চলে আর কি। হঠাৎ এক পর্যায়ে দেখা যায় তিনি এই রিক্সাটি ডোমপট্টিতে নিয়ে যাচ্ছেন। ডোমপট্টি হলো যেখানে এই ডোম সম্প্রদায়ের লোকজন বসবাস করেন আর কি, বাংলাদেশের কোন একটি জেলা। তো সঙ্গত কারণে প্রথমে বলেছি, নামটি বলেননি। তো এটা দেখে ওই রাখি আপু এবং ওনার বোন নড়েচড়ে বসেন, কি ব্যাপার, ডোমপট্টিতে রিক্সা নিয়ে যাচ্ছে কেন? এরপর ওনারা বলেন যে এই রাস্তা দিয়ে কেন আসতেছেন আপনি? রিক্সাওয়ালা কিন্তু কোনো কথা বলে না, সারা পথে তিনি একটি কথাও বলেননি, শুধু ওঠার আগে কোথায় যাবেন চলেন এতটুকুই বলেছেন। তো রিক্সাওয়ালার এই আচরণে যেহেতু দুজন নারী, যার কারণে ওনারা একটু ভয় পাচ্ছিলেন যে কোন বিপদে পড়ি কিনা, কোথায় নিয়ে আসলো, এখানে তো চিনিও না, আর ডোমপট্টিতে তো নর্মাল স্বাভাবিক লোকজন খুব কম ঢোকে। কিছুক্ষণ যাওয়ার পর রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে দিল, আর তার ব্যাগটি নিয়ে হেঁটে চলল একটি অন্ধকার গলির দিকে, আর কিছুক্ষণের মধ্যে হারিয়ে গেল অন্ধকারে। আর যাওয়ার সময় ওনারা লক্ষ্য করলেন ব্যাগ থেকে টপ টপ করে রক্ত পড়ছে রাস্তায়। অন্ধকারে ওখানে তো ল্যাম্পপোস্ট ছিল, ওটাতে আবার দেখতে পেয়েছিলেন। এবার ওনারা সত্যি বেশ ভয় পান। বসে বসে রিক্সাতে ওনারা মানে চিন্তা করছেন কি ব্যাপার, মানে কি হচ্ছে আমাদের সাথে, এই ব্যাগের মধ্যে কি, আর ব্যাগ থেকে টপ টপ করে রক্তই বা পড়ছে কেন, কোন বিপদ টিপদে পড়লাম না তো? তো যাই হোক, রিক্সাতে বসে ওনারা মানে এতটাই ভয় পাচ্ছিলেন যে ওনারা ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছেন, আর মনে যত দোয়া আছে, যত দোয়া পারতেন দুজনে মিলে পড়া শুরু করেছেন। আর ওনারা বুঝে উঠতে পারছিলেন না যে আসলে এই পরিস্থিতিতে ওনাদের কি করণীয় বা কি করা উচিত। ওনারা কি নামবেন, নেমে দৌড় দিবেন, বা এত রাতে দুজন মহিলা দৌড়াবেন, এখানেও আশেপাশে তো কাউকে চেনেন না, আবার যদি কোনো বিপদ হবেন, এই জন্য ওনারা আসলে ওনাদের কোনো সেন্সই কাজ করছিলেন যে ওনারা এখন কি করবেন। তো যাই হোক, উনি মানে রাখি আপু আর ওনার বোন অনুমান করলেন এই রিক্সাওয়ালা লোকটি নিশ্চয়ই মানুষ না, কোনো জিনভূত হবে। তো শীতকালেও ওনারা ঘেমে ভিজে গেছেন একদম। এভাবে ওয়েট করার কিছু সময় পরে, আনুমানিক 5 থেকে 6 মিনিট হবে, এর মধ্যে কিন্তু এই অবস্থা। রিক্সাওয়ালা একটি অন্ধকার গলি থেকে বের হয়, তো আবার রিক্সার দিকে চলে আসে। এখন দেখা যায় তার হাতে সেই ব্যাগটি নেই যে ব্যাগটি তিনি নিয়ে গিয়েছিলেন। ওনারা তো ভয়ে ওনাদের অবস্থা খারাপ হয়ে গেছে, এবং এত মানে ভয় পেয়েছিলেন যে রিক্সাই ওনারা যেভাবে কাঁপছিলেন ঠকঠক করে, যে রিক্সাও ওনাদের কাঁপাকাঁপিতে রিক্সাও কাঁপাকাঁপি করছিল, মানে এমন একটা অবস্থা। এই দৃশ্য দেখে ওই রিক্সাওয়ালা বুঝতে পারেন যে তারা খুব ভয় পেয়েছেন। তখন ওই রিক্সাওয়ালা বলে, বেশ ভারী কণ্ঠ ছিল, মোটা গলায় বলে ওঠে, জাপামণিরা ভয় পেন না, আমি কোনো জিন ভূত না, আমি মানুষ। তো যখন ওনার এই কথা শোনে তখন একটু সাহস পান। তখন রাখি আপু বলেন, বেশ কাঁপা কাঁপা গলায় বলছিলেন, বুঝলাম যে আপনি মানুষ, কিন্তু আপনার যে ব্যাগ, যে ব্যাগ থেকে আমরা রক্ত পড়া দেখলাম, এই ব্যাগে কি ছিল? তখন রিক্সাওয়ালা বলেন, এই ব্যাগের মধ্যে বাজার ছিল, বাজার থেকে কিছু মাছ
মানে কিনি, ওই মাছটা বাজার থেকে কুটিয়ে নিয়ে আসি। তো মাছের তো রক্ত ছিল, ওই রক্তগুলোই পড়ছিল, আর ওর মধ্যে কিছু শাকসবজি ছিল। আর আপনাদেরকে এই কারণে নিয়ে আসছিলাম যে আপনারা যেখানে যাবেন সেই পথেই তো আমার বাড়ি বা এই যে ডোমপট্টি, তো যাওয়ার সময় মাছগুলো আমার স্ত্রীকে দিয়ে গেলাম যাতে করে সে রান্নার কাজটা শুরু করতে পারে। তো যাই হোক, এই কারণে রিক্সাটি এখানে থামিয়েছিলেন এবং ব্যাগটি নিয়ে উনি চলে গিয়েছিলেন। তো রাখি আপু বলছে যে ঠিক আছে, আমাদেরকে বিষয়টা তো আপনারা বলতেও পারতেন, আমাদেরকে কিছুই বললেন না, এভাবে নিয়ে চলে গেলেন। তখন রিক্সাওয়ালা বলে যে যদি আপনাদেরকে বলতাম যে ডোমপট্টিতে ঢুকবো, শুরুতেই বলতাম, তাহলে আপনারা আবার যদি না করতেন তখন আর এক ঝামেলা, এই কারণে আপনাদের সাথে কোনো কথা বলিনি। তো যাই হোক, আস্তে আস্তে ওনারা স্বাভাবিক হয়েছেন, মানে রিক্সাওয়ালার সাথে কথা বলে রাখি আপু এবং ওনার বোন স্বাভাবিক হয়েছেন। এবার রাখি আপু বলেন যে সবই তো বুঝলাম, কিন্তু এই ডোমপট্টিতে আপনার বাসা কিভাবে? কারণ এখানে তো রিক্সাওয়ালারা থাকে না। তখন সে বলল সে অনেক কথা, শুনবেন আপনারা? ওনারা বললেন হ্যাঁ শুনবো। তিনি বললেন ভয় পাবেন না তো? ওনারা বললেন যে না, ভয় কিসের, আপনি বলেন। তখন তিনি রিক্সা চালাচ্ছেন আর ওনার সেই ঘটনাটি বলছেন, যেই ঘটনাটি এখন আপনাদেরকে বলতে যাচ্ছি। তো রিক্সাওয়ালা বলেন ওনার নাম হচ্ছে তপন কুমার। তপন কুমার নামের সাথে ওনার একটা পদবি আছে, সেই পদবিটা রাখি আপু ওনার মনে নেই, অনেক আগের ঘটনা তো ওই পদবিটা মনে নেই, শুধু তপন কুমার নামটা মনে আছে। তো ওনার নাম তপন কুমার, উনি ছিলেন একজন ডোম। এটা আর এই ডোম এটা ওনার পূর্বপুরুষেরই পেশা। প্রতিদিনকার মতো সন্ধ্যার পর সামান্য একটু নেশা করে, মনের সুখে গুনগুন করে গান গাইতে গাইতে হেঁটে চলেন লাশ কাটা ঘরের দিকে। কারণ প্রতিদিন সন্ধ্যায়, কারণ সন্ধ্যা না দিনের বেলাতেও যেতেন, কারণ যেহেতু ওনার পেশা ডোম, দেখতেন যে লাশ এসেছে কিনা। কারণ একটা লাশ কাটলেই, ডোম কিন্তু কোনো সরকারি পদ না, এখানে লাশ কাটলে একটা টাকা ওনারা পান। তো লাশ যেহেতু আরো ডোম ছিল, যে যেই কাজটা পায় আর কি, এই জন্য উনি ওই লাশ কাটা ঘরের আশেপাশে থাকতেন, যদি লাশ আসে পাওয়া যায় এই জন্য সন্ধ্যার পরেও যাচ্ছিলেন লাশ কাটা ঘরের দিকে, যদি কোনো লাশ মানে আসে কিনা বা এসেছে কিনা সেটা দেখার জন্য। তো আকাশে তখন প্রচুর মেঘ জমেছে, হালকা বাতাস বইছে, মনে হচ্ছে একটু পরেই আকাশ ফেটে পড়বে মুষলধারে বৃষ্টি। মর্গের বারান্দায় দেখেন একটি লাশ পড়ে আছে, চাটাই দিয়ে মোড়া। উনি চিন্তা করলেন যে লাশটি বাইরে কেন, লাশটি ভেতরে নিয়ে রাখি আর দেখি এটা তো মানে কি হয়েছে দেখি আর কি, লাশটি কার। উনি একাই ওই চাটাই সহ লাশ কাঁধে তুলে নিয়ে যায় এবং লাশ কাটা ঘরের ভিতরে লাশটি নিয়ে যান। এর মধ্যে আকাশ বাতাস কাঁপিয়ে কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি। আজ আবার যে ছেলেটি ওনাকে কাজে সহযোগিতা করতো, তার নাম হচ্ছে গোপাল, সে আবার আসেনি। উনি একাই, সাধারণত গোপাল আর রতন একসাথেই থাকতো বা একসাথে কাজ করত। যাই হোক, উনি চিন্তা করলেন যে লোকজন তো নেই, ডাক্তার নেই, তো কি করা যায়। তো চিন্তা করলেন যে হয়তো বা ডাক্তার মনে হয় বৃষ্টির কারণে আসতে পারছে না, লাশের কিছু কাজ মানে প্রাথমিক কিছু কাজ আমি সেরে রাখি, ডাক্তার আসলে পরে লাশ কাটা শুরু করব। তো যাই হোক, উনি কাজে নেমে পড়েন। লাশটির চাটাই খুলে যখনই স্ট্রেচারে রেখেছেন, তখন উনি দেখেন যেটি একটি মহিলার লাশ এবং গলায় দাগ দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে লোকটি, এই মহিলাটি গলায় ফাঁস দিয়ে সুইসাইড করেছেন। তো উনি স্ট্রেচার থেকে যেখানে কাটবেন সেখানে যখনই নামাবেন, মানে গায়ে হাত দিয়েছেন নামানোর জন্য, যে একটি বিশেষ জায়গায় তো রাখতে হয় লাশ কাটার জন্য, তখনই মনে হলো কে যেন ওনার মুখে জোরে করে একটি চর মারে। চর খেয়ে ওনার মাথা ঘুরে যায়, মানে এত জোরে চর লেগেছে। তো উনি চর খেয়ে চিন্তা করেন যে কি ব্যাপার, চর দিল কে।
উনি দেখেন যে লাশটা যেখানে রাখা ছিল স্ট্রেচারের উপরে তখনও সেভাবেই আছে। উনি ভাবলেন যে অনেক সময় লাশের রগে টান পড়ে, ওই সময়ে অনেক সময় হাত এলোমেলো ছোটাছুটি করে, হয়তো এই কারণেই মুখে আঘাত লেগেছে। উনি যাই হোক, উনি আবার লাশটি ধরে ওই একটা জায়গায় নামানোর চেষ্টা করেন। যখনই আবার হাত দিয়েছেন লাশটির গায়ে, তখন আবার সেই একই ঘটনা, মুখের উপর সজোরে এক চর। এবারের চরে উনি একদম ছিটকে গিয়ে পড়েন দূরে, মানে এত জোরে চর মেরেছেন। উনি মুখ ডলতে ডলতে উঠে দেখেন স্ট্রেচারের উপরে ওই মহিলা বসে আছে এবং অট্ট হাসি দিয়ে বলছে, কিরে, আমার লাশ কাটবি? তোর এত সাহস? এই বিষয়টি দেখার পর আর শোনার পর ওনার আর কিছুই মনে নেই। সকালে ওনাকে যে ছেলেটা সাহায্য করে কাজে, গোপাল নামে, সেই ছেলে অজ্ঞান অবস্থায় লাশ কাটা ঘরের ভেতর থেকে তাকে উদ্ধার করে এবং উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। টানা 1 সপ্তাহেরও বেশি সময় রতন কুমারের জ্বর থাকে, আর 2 গাল ফুলে মানে গোল হয়ে গেছে। ওনার মুখ লম্বা ছিল কিন্তু ফুলে মনে হচ্ছে একদম তালের মতো গোল হয়ে গেছে বা কুমড়োর মতো গোল হয়ে গেছে, মানে এতটা ফুলে গিয়েছিল। মুখের উপর 5 আঙ্গুলের স্পষ্ট ছাপ দেখা যাচ্ছিল। এই ধরনের ঘটনা কখনোই ওনার সাথে ঘটেনি দীর্ঘ লাশ কাটার এই অভিজ্ঞতার জীবনে। যাই হোক, তবে অবাক করা বিষয় হলো ওনাকে সহযোগী ছেলেটা এবং সবাই বলে ওই রাতে নাকি কোনো লাশই আসে নাই লাশ কাটা ঘরে। আর লাশ আসলে বারান্দায় কেন রাখবে, ভিতরে তালা মেরে রাখবে। আর সকালে শুধু ওই রতন কুমারকেই পড়ে থাকতে দেখেছে লাশ কাটা ঘরের মধ্যে, সেখানে কোনো লাশ ছিল না। তবে ঘটনা কিন্তু এখানেই শেষ নয় প্রিয় লিসেনার্স। এরপর থেকে শুরু হয় তার জীবনের দুর্বিষহ একটি অধ্যায়। উনি একদিন রাতে ঘুমিয়ে আছেন, তখন ওই জ্বর ভালো হয়ে গেছে, মুখও স্বাভাবিক হয়ে গেছে। তখন দেখেন ওনার যে রুমে, মানে এই ঘটনার অল্প কয়েকদিন পরে, তখনও শীতকাল চলছে আর কি, তখন তো ফ্যান চলছিল না ঘরের মধ্যে, ওই ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে একজন মহিলা ঝুলে আছে, ঘরের ডিম লাইটের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে। আর ওনার মুখ দিয়ে টপ টপ করে রক্ত বের হচ্ছে এবং তার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। উনি চিৎকার করে উঠে বসেন, ওনার পাশে ওনার স্ত্রী শুয়েছিল, তার ঘুম ভেঙে যায়, ওনার বাচ্চাও ছিল। ওনার স্ত্রী উঠে বলে, কি হয়েছে? উনি বলেন যে উনি এই জিনিস দেখেছে। তখন দেখে যে ঘরে তো কিছুই দেখা যায় না, স্বাভাবিক সবকিছুই। তারপরে আবার সবাই ঘুমিয়ে পড়ে। এরপরে আরেক দিন আরেকটি ঘটনা ঘটে। এটা দিনের বেলা ঘটেছে। দিনের বেলা উনি একদিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শুয়ে আছেন, ঘরের জানালা খোলা ছিল। উনি জানালার দিকে তাকিয়ে চমকে ওঠেন। তিনি দেখেন ওই যে লাশটি, যে মহিলাটি, ওই মহিলাটি জানালার পাশে দাঁড়িয়ে ওনার দিকে তাকিয়ে আছে। প্রিয় লিসেনার্স, শুধু যে রাতের বেলায় উনি ওই মহিলাটিকে মাঝে মাঝে দেখতেন তা না, দিনের বেলা উনি দেখা শুরু করতেন। বা উনি যখন দিনের বেলা এইসব বিষয় দেখা শুরু করলেন, তখন ওনার আচরণের মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। উনি পাগলের মতো হয়ে যান। উনি ওনার ঘর থেকে বের হতেন না। উনি নাকি ঘর থেকে বের হলে ওই মহিলাকে দেখতেন। আর রাতের বেলাও লাইট জ্বালিয়ে ঘুমাতে হতো, কারণ অন্ধকার হলেই নাকি ওই মহিলাকে দেখা যেত। তো এই ধরনের সিচুয়েশন যখন তৈরি হলো, সবাই ওনাকে রতন পাগল বলে ডাকা শুরু করেন। এবং উনি ওনার যেই জায়গা, যেই পট্টিতে উনি থাকতেন এবং আশেপাশে যারা ওনাকে চিনতেন, সবাই ওনাকে দেখে হাসাহাসি করত, বলতো লাশের চর খেয়ে উনি পাগল হয়ে গেছে। তো ওনার কষ্টটা অনেকেই বুঝতে পারতো না, ওনার পরিবারের লোক ছাড়া। সবাই ওনাকে নিয়ে ঠাট্টা মশকরা এগুলো করতো আর কি। এরপর ওনার পরিবার অনেক ডাক্তার, কবিরাজ, হুজুর এনাদেরকে দেখিয়েছেন, কিন্তু কিছুতেই কিছু কাজ হচ্ছিল না। তারপরে একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। উনি বেশ কিছু কাজ দেন যে এই কাজগুলো তাকে করতে হবে।
এবং উনি কিছু ঝাড়ফুঁক করে দেন। আস্তে আস্তে উনি স্বাভাবিক হয়ে যান। এরপর থেকে উনি এই লাশ কাটার কাজ ছেড়ে দেন, রিক্সা চালানো শুরু করেন। ওনার পরিবারের ওনার বংশের অন্যরা এখনো লাশ কাটছে, কিন্তু উনি রিক্সা চালান, উনি আর লাশ কাটা ঘরের কাছেই যান না। তো এটি ছিল প্রিয় লিসেনার্স ঘটনা। এটি একটি সত্য ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর ঘটনাটি যিনি পাঠিয়েছেন রাখি আক্তার আপু, উনি যেহেতু অনেক দূরে কানাডাতে থাকেন, তো উনি বাংলাদেশে থাকা অবস্থায় এই ঘটনাটি উনি শুনেছিলেন এবং যেটি তিনি আমাদেরকে বলেছেন। অনেক ধন্যবাদ আপুকে। আশা করছি আপনার মাধ্যমে আরও অনেক ঘটনা আমরা পাবো এবং কানাডাতে ঘটে যাওয়া অনেক সত্য ভয়ের ঘটনা উনি আমাদেরকে পাঠাবেন বলে আশা করছি। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। হ্যালোইন স্পেশাল এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হ্যালোইনে কি হয়? হ্যালোইনে আমরা দেখতে পাই যে ওই পশ্চিমা দেশগুলিতে এই রাতে বিভিন্ন মানুষ বিভিন্ন সাজ পোশাকে নিজেদেরকে সজ্জিত করে বিভিন্ন ধরনের মুখোশ পরে রাস্তায় বের হয়। বাচ্চারা বিভিন্ন ধরনের সাজ পোশাকেও বের হয়, বিভিন্ন বাড়িতে যায়, তাদেরকে গিফট দিতে হয়। এই ধরনের বিষয়গুলো কিন্তু সেখানে হয়ে থাকে। আমাদের দেশের প্রেক্ষাপটে যদিও সেটি নতুন, তবে রাসেল ভাইয়ের কল্যাণে আমরা হ্যালোইন সম্পর্কে